প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মোদির মুখে বঙ্কিমদা শুনে চিৎকার শুরু তৃণমূলের, পাল্টা মমতাকেই গাড্ডায় ফেললেন শুভেন্দু। গোঁদের ওপর বিষ ফোঁড়া, মমতা চাপ বাড়িয়ে এক হুমায়ুনের পাশে আরেক হুমায়ুন। আর 4 সপ্তাহের অপেক্ষা, তারপরেই হরিবোল, এত ভয়ঙ্কর কথা বলে ফেললেন শুভেন্দু। আইসিকে কুৎসিত আক্রমণের পরেও অনুব্রতর সঙ্গে বৈঠকে এসপি, মমতা অর্ডার দিয়েছে, ফাঁস করলেন শুভেন্দু। বঙ্কিমদা বলায় মোদিকে আক্রমণ, কিন্তু বন্দে মাতারাম নিয়ে নিজে কি বলেছিলেন সৌগত, লজ্জায় ফেলে দিলেন শ্রমিক। এসআইআরে বাদের তালিকায় যুক্ত হলো আরও নাম, সংখ্যাটা জানলে চমকে যাবেন। মুসলমানদের সঙ্গেও 2 নম্বরই করল মমতা সরকার, 26-এর আগেই চরম আফসোস তহা সিদ্দিকির। 7 সকালেই বাংলা নিয়ে মেগা বৈঠক, সাংসদদের ফের বড় নির্দেশ মোদির। ভোট চুরির চেয়ে বড় দেশদ্রোহিতা হয় না, এবার সংসদে দাঁড়িয়েই মোদি কমিশনকে বিঁধলেন রাহুল। এবার এক উড়ানেই দক্ষিণ ভুটানে পৌঁছবেন পর্যটকরা, গেলফু কলকাতা রুটে শুরু বিমান পরিষেবা। এবার হেলিকপ্টার ভাড়া হুমায়ুনের, নিরাপত্তায় হায়দ্রাবাদের 8 বাউন্সার। ইন্ডিগোর একাধিপত্যই কি বিপর্যয় ডেকে আনল উড়ান পরিষেবায়, মোদি বচনে উঠছে সেই প্রশ্নই। গীতাপাঠের অনুষ্ঠান নাকি বিজেপির, উনি কোন চশমা পরেছিলেন, মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু। 100 দিনের কাজে বাংলাকে 1 টাকাও দেয়নি কেন্দ্র, অভিষেকের প্রশ্নে বঞ্চনা মানল কেন্দ্র। 30-40 পাতার নথিতে বিশ্বাস নয়, সাংসদদের রিফর্ম এক্সপ্রেস বোঝালেন মোদি। নগদে 60 লক্ষ, অনলাইনে 2 কোটি 30 লক্ষ, হুমায়ুনের বাবরি মসজিদে জয় দানের পাহাড়। ভরা জনসভায় কেন্দ্রের চিঠি ছিঁড়ে ফেললেন মমতা, রেগে গিয়ে 100 দিনের কাজ নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। জাতীয় সঙ্গীত খণ্ডিত হওয়ায় কি বিভাজনের শুরু, বন্দে মাতারাম নিয়ে বড় মন্তব্য অমিত শাহের। ফের বাতিল 200টিরও বেশি উড়ান, ইন্ডিগো বিপর্যয়ের আবহে 13,989 পাইলট নিয়োগ 6 বিমান সংস্থার। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। গতকাল সংসদে একটি ঘটনা ঘটেছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতারাম সঙ্গীতের 150তম বর্ষপূর্তি উদযাপনে যে আলোচনা হয়েছিল, সেখানে বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একবার বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন, আর সে বিষয়টি নিয়েই প্রবল আপত্তি শুরু করেন। তৃণমূল সাংসদ সৌগত রায় বলতে শুরু করেন যে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষীকে অপমান। কি করে তাকে দাদা বলে সম্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী, কেন তাকে বঙ্কিমবাবু বলে সম্বোধন করা হবে না? পরবর্তীতে অবশ্য প্রধানমন্ত্রী বঙ্কিমবাবু বলেই সম্বোধন করেন। তবে এই গোটা বিষয়টিকে নিয়ে এখন তৃণমূল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাবি করতে শুরু করেছে যে বিজেপি বাংলা বিরোধী। তার আরও একটা প্রমাণ নরেন্দ্র মোদী দিয়ে দিলেন। তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করে প্রবল অপমান করেছেন। তবে এই সমস্ত বিষয় নিয়ে তৃণমূল যখন বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করছে, যখন নরেন্দ্র মোদী এবং বিজেপিকে বাংলা বিরোধী বলার চেষ্টা করছে, তখন পাল্টা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল সংসদে হইচই পড়ে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি শব্দ প্রয়োগের মাধ্যমে, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারাম সঙ্গীতের 150তম বর্ষ উদযাপন উপলক্ষে সংসদের আলোচনায় আয়োজন করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। আর সেই বিষয় নিয়েই তেড়ে ফুঁড়ে ময়দানে নেমে তৃণমূল এখন বিজেপির বিরুদ্ধে প্রচার করতে শুরু করেছে। একটাই কথা বলছে যে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী। তার আরও একটা প্রমাণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এভাবে অপমান। তবে বন্দে মাতারাম সঙ্গীতের যে 150তম বর্ষপূর্তি উদযাপন হচ্ছে, সেটা যদি কেউ মহাসমারোহে পালন করে থাকে, তাহলে সেটা কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার করছে। কিন্তু যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার কৃতি, যেখানে তার এত বড় গৌরবের বিষয়, কেন রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, তারা কেন কিছু উদযাপন করছে না, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই প্রধানমন্ত্রী যেভাবে বঙ্কিমদা শব্দ প্রয়োগ করেছেন এবং যেভাবে তৃণমূল তা নিয়ে আপত্তি করেছে, সে বিষয়টাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, বঙ্কিমদা শব্দটাও শ্রদ্ধাসুলভ, সিনিয়রকে বড় দাদাকেই বলতেই পারে।
পশ্চিমবঙ্গে দাদা বোন দিদি এগুলো চলে, সেই হিসেবেই হয়তো বলেছেন বঙ্কিমবাবু অ্যাপ্রোপ্রিয়েট। আর মোদিজি এবং কেন্দ্রীয় সরকার বন্দে মাতারামকে নিয়ে যে উদ্যোগ প্রথম দিন থেকে নিয়েছেন, এই উদ্যোগ তো রাজ্য সরকার নেয়নি। রাজ্য সরকার এবং তার লোকেরা সমালোচনা কেন করছেন? বন্দে মাতারাম যেদিন সার্ধশতবর্ষ, সেদিনই মমতা ব্যানার্জি এবং তাদের নির্দেশিত ওই রাজ্য সঙ্গীতটা গাওয়ার জন্য বাধ্যতামূলক নির্দেশিকা জারি করলেন কেন? এটা দিয়ে কি সম্মান জানানো হয়? আপনি বিরোধী দলনেতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়িতে ঢুকতে তো দিলেনই না, উল্টে গোটা রাস্তাটা খুঁড়ে রেখেছিলেন। সুতরাং যিনি করতে চাইছেন, যারা করতে চাইছেন, তাদের এ ধরনের সমালোচনা করছেন কেন? তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেও নিজের অবস্থানে অনড় থেকে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। ইতিমধ্যেই তার এই মসজিদের নির্মাণ প্রকল্পে প্রচুর অর্থ সাহায্য জমা পড়েছে, যা গুনতে গুনতে হিমশিম খাচ্ছেন এই কাজে নিয়োগ থাকা লোকেরা। ইতিমধ্যেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছেন যে তার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত মানুষরা আছেন। মসজিদ নির্মাণের জন্য প্রচুর অর্থ সাহায্য আসছে। ভবিষ্যতে তিনি নতুন দল গঠন করবেন এবং তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। আর সংখ্যালঘু ভোট যদি একত্রিত করে তৃণমূলকে চাপে ফেলে দিতে পারেন ভরতপুরের বিধায়ক, তাহলে আগামী দিনে রাজ্যের শাসক দল ক্ষমতায় আসবে কিনা তা নিয়েই একটা বড় সংশয় তৈরি হয়েছে। আর এসবের মধ্যেই এবার তৃণমূলের ডেবরাই বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যের রীতিমতো গোঁদের ওপর বিস্ফোরা তৈরি হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেও অস্বস্তি যাচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই সমস্ত কিছুই নাটক। হিন্দু ভোট পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস ভরতপুরের বিধায়ককে সাসপেন্ড করেছে, কিন্তু বাস্তবে তাদের সঙ্গে ঠিকই যোগাযোগ রয়েছে, যদিও বা হুমায়ুন কবির সেই কথা অস্বীকার করে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের পাশে দাঁড়ালেন ডেবরার তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। যেখানে বাবরি মসজিদ নিয়ে যে নির্মাণকল্পের চেষ্টা করছেন ভরতপুরের বিধায়ক, তার পাশে থাকার কথা জানিয়ে দিলেন ডেবরার বিধায়ক। স্বাভাবিকভাবেই এক হুমায়ুন কবির এমনিতেই অস্বস্তি তৈরি করেছে তৃণমূলের মধ্যে। আর এবার আরও এক হুমায়ুন কবিরের এই মন্তব্য যে রাজ্যের শাসক দলকে যথেষ্ট চাপে ফেলে দেবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিন ভরতপুরে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণের বিষয়টিতে তার পাশে দাঁড়ান ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, আবেগ তৈরি হয়েছে, এটা আমি বুঝতে পারছি। আসলে আমি দেখেছি যারা ধর্মপ্রাণ মুসলিম তারা মসজিদের ব্যাপারে খুবই স্পর্শকাতর। ৩৩ বছর আগে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এটা কেউ ভোলেনি। যেই শুনেছে বাবরি মসজিদের নাম, সেই সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমিও তার অংশ হতে চাই। আপনারা তৈরি করুন, আমিও তার অংশ হতে চাই। শুধু তাই নয়, দুজনের নামই যেহেতু হুমায়ুন কবির, তাই ভরতপুরের বিধায়ক যে মসজিদ নির্মাণ করছেন সেখানে প্রচুর অর্থ জমা পড়লেও অনেক ক্ষেত্রে সেই অর্থ তার কাছে জমা পড়ছে বলে জানিয়েছেন ডেবরার বিধায়ক হুমায়ুন বাবু। তাই যে সমস্ত টাকা মসজিদ নির্মাণের জন্য মানুষ তাকে দিচ্ছেন, তিনি সেই টাকা ভরতপুরের বিধায়ক যিনি বাবরি মসজিদ তৈরি করছেন তার কাছে পৌঁছে দেবেন বলেও জানিয়ে দিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস? কারণ যেভাবে এই বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে ভরতপুরের বিধায়কের পাশে দাঁড়ানোর কথা ডেবরার বিধায়ক জানিয়ে দিলেন, তাতে কি দুই হুমায়ুনের বক্তব্যে রীতিমতো চাপ বাড়বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস প্রথমে এসআইআরের বিরোধিতা করেছিল, পরবর্তীতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। তারপর তারা ভেবেছিল যে তাদের অনুগত 2 থেকে 4 জন যে বিএলওরা আছে তারা এমন কিছু কৌশল রপ্ত করবে যার ফলে নির্বাচন কমিশনকে ফাঁকি দিয়ে তারা ভুয়ো ব্যক্তিদের নাম এসআইআরে রেখে দেবে। কিন্তু বিষয়টা যে অতটা সহজ নয় তা যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে এবার নির্বাচন কমিশন ওই ফাঁকিবাজির রাস্তাটা ধরে নিয়ে যে কড়া কড়া পদক্ষেপগুলো নিচ্ছে, তাতে মিথ্যে তথ্য দিলেই যে সবাই ধরা পড়ে যাবে সে ব্যাপারে নিশ্চয়তা সামনে আসছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল অবৈধ ভোটারদের রাখার চেষ্টা করলেও কিছু বিএলও তাদের অনুগত হলেও শেষ পর্যন্ত যে কোনো কৌশল কাজে দেবে না, তা 4 সপ্তাহের সময়সীমার কথা উল্লেখ করে সমস্ত খেলা যে শেষ হয়ে যাবে তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এসআইআর প্রক্রিয়া। বিভিন্ন সময় নির্বাচন কমিশন নতুন নতুন নির্দেশিকা জারি করছে, তবে যাদের এই নির্দেশিকা জারি যে করতেই হবে, এই ফাঁকিবাজিদের কৌশল বন্ধ করার জন্য তা এখন বুঝতে পেরেছে কমিশন। সেই কারণে প্রথম দিকে তারা লাটাই ছেড়ে রাখলেও এখন ধীরে ধীরে সেই লাটাইয়ের সুতো গোটানোর কাজটা শুরু করেছে।
নির্বাচন কমিশন খুব ভালো মতোই উপলব্ধি করেছে যে পশ্চিমবঙ্গে ভুয়া ভোটারদের রাখার জন্য কিছু বিএলও দলদাসের ভূমিকা পালন করছে, আর যাদেরকে পরামর্শ দিচ্ছে আইপ্যাক নামক কোম্পানি। তাই এসআইআরের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি এইভাবে চলে তাহলে সফল হবে না, ভুয়ো ভোটারদের নাম থেকে যাবে। আর সেই কারণে কমিশনের পক্ষ থেকে একের পর এক করার সিদ্ধান্ত সামনে আসতেই তৃণমূলের যারা দলদাস বিএলও রয়েছে, যারা ভুয়ো ভোটারদের রেখে দেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের অস্বস্তি বাড়ছে। আর সেই ব্যাপারেই বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানেই তিনি বলেন তৃণমূলপন্থী বিএলওদের খুব যন্ত্রণা হচ্ছে। ওরা বলেছিল, মাননীয়া ম্যাডাম, আপনার কোনো চিন্তা নেই, আমরা সব ঠিক করে দেব, নির্বাচন কমিশন তো বহিরাগত, আমরা আপনার বাড়ির ছেলে, আমরা সব ঠিক করে দেব। এখন ঠিক করতে পারছেন না, নির্বাচন কমিশনও প্রথমে লাটায়ের সুতো ছেড়ে দিয়েছিল, এখন গোটাচ্ছে আস্তে আস্তে, যত দিন যাবে যন্ত্রণা বাড়বে, ওয়েট অ্যান্ড সি, আগামী 4 সপ্তাহে হরিবোল। গতকাল সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীতের যে সার্ধশতবর্ষ, সে বিষয়ে সম্মান জানানোর পাশাপাশি আলোচনার জন্য সময় বরাদ্দ করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতেই প্রবল আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল এমন একটা ভাব দেখাতে শুরু করে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রবল অপমান করে ফেলেছেন। কিন্তু যে সৌগত রায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বঙ্কিমদা সম্বোধন নিয়ে এত চিৎকার চেঁচামেচি করছেন, তিনি একসময় এই বন্দে মাতরম সঙ্গীতকে কিভাবে অপমানিত করেছিলেন, এবার সেই পুরনো অতীতকে টেনে এনে তৃণমূল সাংসদদের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গোটা দেশ জুড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বন্দে মাতরম রচনা যে 150 বছর পূর্তি চলছে, তা মহা সমারোহে পালন করা হচ্ছে। কিন্তু যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার কৃতি সন্তান, সেখানে বাংলার সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না কেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা। তবে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে আলোচনা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করার সঙ্গে সঙ্গেই তৃণমূলের বিরোধিতা করতে শুরু করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এভাবেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করা উচিত নয় বলে মন্তব্য করেন। পরবর্তীতে অবশ্য নরেন্দ্র মোদী ভুল শুধরে নিয়ে বঙ্কিমবাবু বলে সম্বোধন করেন, কিন্তু তারপরেও তৃণমূল এখন বিভিন্ন ক্ষেত্রে প্রচার করতে শুরু করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বঙ্কিমদা বলে সম্বোধন করে বাংলা ও বাঙালিকে অপমান করেছেন। কিন্তু যারা এত বেশি করে প্রশ্ন তুলছেন যে সৌগত রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোচ্চার হচ্ছেন, তিনি একসময় এই বন্দে মাতরম সঙ্গীতকে যেভাবে সাম্প্রদায়িক বলে আখ্যা দিয়েছিলেন, সেই তথ্য তুলে ধরে বর্ষিয়ান তৃণমূল সাংসদকে লজ্জায় ফেলে দিলেন রাজ্য বিজেপির সভাপতি। এদিন প্রধানমন্ত্রীর বঙ্কিমদা সম্বোধনে যে আপত্তি তৃণমূল সাংসদ সৌগত রায় তুলেছিলেন, সে বিষয়ে পাল্টা মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করার কোনো ইচ্ছা প্রধানমন্ত্রীর ছিল না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা বন্দে মাতরমের প্রতি যে শ্রদ্ধা নরেন্দ্র মোদী দেখিয়েছেন, তা অতীতে কংগ্রেস দেখায়নি। কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত করেছে, বঙ্কিমচন্দ্রকে অপমান করেছে। এমনকি যে সৌগত রায় আজকে বঙ্কিমচন্দ্রকে নিয়ে বিবৃতি দিচ্ছেন, এই সৌগত রায় বলেছিলেন আনন্দ মঠের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে, বন্দে মাতরম একটি সাম্প্রদায়িক সঙ্গীত, এটা সৌগত রায়ের বক্তব্য। সুতরাং যে কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বন্দে মাতরমকে অপমান করেছে, সেই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেসের কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই এটাকে রাজনৈতিক ইস্যু বানানোর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে প্রথম থেকেই আরও একাধিক রাজ্যে এসআইআর শুরু হলেও সেখান থেকে কোনো অশান্তির খবর না এলেও একমাত্র যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে তা পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, যার ফলে এখানে যে সরকার রয়েছে তারা সবথেকে বেশি অবৈধ ভোটারদের রেখে দিতে চাইছে। এজন্যই এত সমস্যা হচ্ছে বলে দাবি করছে বিরোধীরা। প্রতিনিয়ত রাজ্যের বিরোধী দলনেতা দাবি করে আসছিলেন যে সঠিকভাবে এসআইআর হলে 1 কোটির বেশি মানুষের নাম বাদ যাবে। তবে প্রথম যে সংখ্যাটা সামনে এসেছিল, সেখানে 27 লক্ষ নাম বাদ যাচ্ছে, এমন একটা তথ্য বিভিন্ন মাধ্যমে উঠতে শুরু করেছিল। আর এই তথ্যের ফলে অনেকেই স্পষ্ট হয়ে গিয়েছিলেন যে এসআইআরের প্রক্রিয়াতেও যথেষ্ট গাফিলতি রয়েছে। তৃণমূল কংগ্রেস প্রভাব বিস্তার করে অবৈধ ভোটারদের নাম রেখে দিয়েছে, কিন্তু যত সময় গিয়েছে ততই সেই সংখ্যাটা বাড়তে শুরু করেছে। আর এবার শেষ পাওয়া খবর অনুযায়ী এসআইআরে বাতিলের তালিকায় যুক্ত হলো আরও নাম। প্রথম থেকেই এসআইআর প্রক্রিয়াকে কী করে বানচাল করা যায়, কী করে তাকে বন্ধ করে দেওয়া যায়, তার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ তুলতে শুরু করেছিল বিরোধীরা। এখনও
পর্যন্ত তারা প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওরা যাতে মিথ্যে তথ্য সিস্টেম আপলোড করতে এবং অবৈধ ভোটারদের যাতে রাখা যায় তার জন্য সব রকম কৌশল অবলম্বন করছে বলেই অভিযোগ বিজেপির। তবে কোনো কৌশল করে যে অবৈধ ভোটারদের রাখা যাবে না তা যত সময় যাচ্ছে ততই নির্বাচন কমিশনের একের পর এক পদক্ষেপের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর শেষ পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত প্রায় 56 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ায় প্রতিনিয়ত বাতিলের তালিকার সংখ্যাটা ক্রমশ বাড়তে শুরু করেছে। আর গতকাল পর্যন্ত বাংলায় এসআইআরে 56,37,771 জনের নাম বাদ গিয়েছে, যার মধ্যে মৃত ভোটার হিসেবে রয়েছেন 23,98,345 জন। অন্যদিকে স্থানান্তরিত ভোটার হিসেবে 19,64,629 জন এবং 10,94,710 জন ভোটারের এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে যারা প্রথম দিকে 27 লক্ষ সংখ্যাটা দেখে হতাশ হয়ে গিয়েছিলেন, যারা ভাবতে শুরু করেছিলেন যে এসআইআর প্রক্রিয়াকে বুঝি বানচাল করে দেওয়া হয়েছে, অবৈধ ভোটারদের রেখে দেওয়া হয়েছে, তারা এখন কিছুটা হলেও আশাবাদী হতে শুরু করেছেন। যেভাবে প্রতিনিয়ত অবৈধ ভোটারদের নাম বাদ পড়ছে তাতে শেষ পর্যন্ত এই বাতিলের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের। 2026-এর নির্বাচনের আগে ক্রমশ বদলাতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ। বিজেপি এতদিন দাবি করে আসছিল যে তারা সংখ্যালঘুদের ভোট চাইলেও তাদেরকে সমর্থন করেন না, তারা বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার সবথেকে বেশি ক্ষতি করেছে মুসলিম সম্প্রদায়ের মানুষের, একথা তারা কবে বুঝবেন সেদিকেই তাকিয়েছিলেন বিজেপি নেতৃত্বরা। তবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেই সংখ্যালঘুদের মোহভঙ্গ যে হতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তা একের পর এক ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। হুমায়ুন কবিরের মতো বিধায়ককে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, তিনি আবার নতুন দল গঠন করার কথা বলছেন। ফলে সংখ্যালঘু ভোটে তৃণমূলকে বিপাকে ফেলে যদি হুমায়ুন কবির সত্যিই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেন তাহলে তার দিকে যেতে পারে। আবার আরেক দিকে আইএসএফের মতো দল রয়েছে। আর এসবের মধ্যেই একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল সমর্থন দেওয়া সংখ্যালঘু সমাজের এক বড় মাথা তিনিও যেভাবে তৃণমূল সরকারকে অন্ধবিশ্বাস করা যে ভুল হয়েছে তা প্রকাশ্যে বলে ফেললেন, তাতে 26-এর বিধানসভা ভোটে এই সংখ্যালঘুদের ভোট না পেয়ে তৃণমূল চরম বিপাকের মুখে পড়ে যেতে পারে বলে মনে করছেন একাংশ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনার মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বুঝতে পেরেছেন যে তৃণমূল সরকারের উপর বিশ্বাস করে তারা কতটা ভুল করেছিলেন। এতদিন সংখ্যালঘুদের পুরো ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে এসেছিল, কিন্তু 2026-এর নির্বাচনে একদিকে যখন হিন্দুরা একত্রিত হতে শুরু করেছে তৃণমূলের বিরুদ্ধে, ঠিক তখনই আরও একটা চিত্র স্পষ্ট হচ্ছে যে সংখ্যালঘুরাও এখন ধীরে ধীরে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। এমনিতেই পশ্চিমবঙ্গে আইএসএফের মতো তৃণমূল বিরোধী দল রয়েছে যারা সংখ্যালঘুদের একত্রিত করছেন। অন্যদিকে একইভাবে বাবরি মসজিদের শিলান্যাস করা তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন বাবু যেভাবে নতুন দল গঠন করার কথা বলছেন এবং যেভাবে বৃহত্তর জোটের কথা বলছেন, তা যদি হয় তাহলে সংখ্যালঘু ভোটের সামান্য অংশ যে তৃণমূল পাবে না তা খুব ভালো মতো করে স্পষ্ট হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। আর এসবের মধ্যেই এবার তহা সিদ্দিকির মতো সংখ্যালঘু সমাজের এক বড় মাথা তিনিও যেভাবে তৃণমূল সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করলেন তাতে কিন্তু চরম বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংখ্যালঘু ভোট ব্যাংক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন তৃণমূল সরকারের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুসলমানদের মন ভেঙে গিয়েছে, এই সরকারকে আমরা অন্ধবিশ্বাস করেছি, অন্ধবিশ্বাস করার জন্য কি আমাদের এত বড় শাস্তি পেতে হলো? মানুষ ভাবছে এই সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, এই সরকার আমাদের সঙ্গে 2 নম্বরীও করল। এর সরাসরি প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে।